বিশ্বকাপ উপলক্ষে বড় ছোট প্রায় সব দল তাদের চূড়ান্ত স্কোয়াড ঘোষণা করে ফেলছে, কিন্তু আর্জেন্টিনা এখনো পর্যন্ত তাদের দল ঘোষণা করতে পারে নাই। একটা প্রাইমারি স্কোয়াড ঘোষণা করছে 55 জনের, কিন্তু দলটা ঘোষণা করতে পারে নাই। এটা নিয়ে অনেকেই বেশ বিরক্ত এবং বিস্মিত যে স্কালোনি এত দেরি করতেছেন কেন। স্কালোনি একটু দেরি করেন, দল ঘোষণায় সবসময় স্কালোনি একটু দেরি করেন, কিন্তু এবারে ব্যাপারটা একটু অস্বাভাবিক। অস্বাভাবিক কারণ হচ্ছে উনি এই আমেরিকায় বেস ক্যাম্পে যাওয়ার আগেও দল ঘোষণা করতেছেন না। দল ঘোষণার লাস্ট ডেট হচ্ছে 2 তারিখে, 2 জুন। উনি 2 জুন পর্যন্তই অপেক্ষা করবেন। কালকে মোটামুটি প্রেস কনফারেন্সে বলে দিচ্ছেন 2 জুনের আগে ওনার দল দেওয়ার কোনো সম্ভাবনা নাই। এমনকি 2 জুন থেকে শুরু করে ওনার ফার্স্ট যে ম্যাচ, এই ম্যাচের মধ্যে উনি দলে চেঞ্জ আনতে পারেন, সেটাও প্রেস কনফারেন্সে বলে দিচ্ছেন। কারণ কি, স্কালোনি কি বেশি খুঁতখুঁতেপনা করতেছেন? না রে ভাই, এই লোকটা খুব অস্বস্তিতে আছে। এই মুহূর্তে পৃথিবীতে সবচেয়ে রিল্যাক্স যে লোকটা থাকার কথা, সেই লোকটা সবচেয়ে বেশি টেনশন এবং এক ধরনের উদ্বিগ্নতার মধ্যে আছে। কারণ তার স্কোয়াডটা হঠাৎ করে একটু এলোমেলো হয়ে গেছে, একটা ধাক্কা খেয়ে গেছে। কয়েকজন খেলোয়াড় যারা 11-এই থাকবে, এখনো পর্যন্ত কনফার্ম যে যারা স্টার্টিং 11-এ থাকবে প্রায় প্রতিটা ম্যাচে, কয়েকজন খেলোয়াড় এই সিজনের শেষ দিকে এসে, ধরেন মেজর সেকেন্ড লিগ ছাড়া বাকি সব জায়গায় তো সিজন শেষ হচ্ছে, এই শেষ দিকে এসে ছোট ছোট ইনজুরি ক্যারি করা শুরু করছে। এখন এই লোকটা ঠিক বুঝতেছে না যে স্কোয়াডটা কেমন হওয়া উচিত। তার এখন প্ল্যান বি সি নিয়ে ভাবতে হচ্ছে। প্ল্যান এতে যে সে টিম দিতে পারতেছে না, এটা সে বুঝে ফেলছে। এখন প্ল্যান বি সি কি হবে, এইটা নিয়ে তাকে কাজ করতে হচ্ছে। যে জন্য 55 জনেরও বাইরে থেকে সে কয়েকজন খেলোয়াড়কে ডাকছে, যাদেরকে সে কানসাস সিটিতে নিয়ে যাবে, বেস ক্যাম্পে নিয়ে যাবে, ওখানে প্রস্তুতি ম্যাচ খেলাবে। বুঝতেছেন কিরকম একটা এলোমেলো পরিস্থিতি তৈরি হচ্ছে। তো আমরা এই এলোমেলো পরিস্থিতিটা নিয়ে বলবো যে আসলে স্কালোনি কি চ্যালেঞ্জে পড়ে গেলেন হঠাৎ করে, এবং তাতে আর্জেন্টিনার বিশ্বকাপ দলটার চেহারায় হঠাৎ করে কি বদল আসতে পারে এবং প্রত্যাশায় কোনো বদল আসবে কিনা, এই জিনিসটা একটু আলোচনা করব। আর্জেন্টিনা যখন 55 সদস্যের দল ঘোষণা করলো, স্কালোনি করলেন, তখন আমি বলছিলাম যে এই দলটা আনস্টেবিলিটির একটা প্রমাণ দেয়, যে এই 4 বছর ধরে একটা স্টেবল 50 জনের টিম হয়ে যাওয়া উচিত ছিল। সেটা ঠিক আছে, সেটা হয় নাই, সেটা নিয়ে নানা রকম তর্ক বিতর্ক চলতে পারে, কিন্তু কোর গ্রুপটা তো ঠিক ছিল। এখানে আমরা দেখছিলাম যে আনস্টেবল খেলোয়াড়, মানে একটু নিউ কামার বা এখনো অভিষেক হয় না, এরকম খেলোয়াড় হচ্ছে 29 জনের মতো। মানে স্কালোনিকে টিম দিতে হবে তো 26 জনের। ফলে ওই 29 জনের 29 জনকে ঝাঁক ধরেও যদি বাদ দিয়ে দেওয়া হয়, তাও কোর গ্রুপে কোনো হাত পড়ে না। কোর গ্রুপ ঠিক ছিল, কিন্তু সেই কোর গ্রুপটাও একটু ঝামেলা হয়ে গেল। মানে ধরেন এই যে ম্যাক অ্যালিস্টার, কেভিন ম্যাক অ্যালিস্টারকে ডাকা হয়েছে প্রাইমারি স্কোয়াডে। আমিও জানি, আপনিও জানেন, স্কালোনিও জানে, কেভিনও জানে যে সে বিশ্বকাপে যাচ্ছিল না। এটাই মূল ইকুয়েশন ছিল। কিন্তু এখন পরিস্থিতিটা এমন হলো যে কেভিন ম্যাকঅ্যালিস্টারকে নিতে হতে পারে, এমন হতে পারে কেভিন ম্যাকঅ্যালিস্টারের জায়গায় ওই যে গিয়াই ছেলেটাকে ডাকা হয়েছে প্রস্তুতি ম্যাচ খেলার জন্য, একেবারে 55 জনের বাইরে থেকে তাকেও নিতে হতে পারে। এটার কারণ কি? কারণ হচ্ছে ইনজুরি কনসার্ন আর্জেন্টিনার দুইটা অংশকে, এই স্কোয়াডের দুইটা অংশকে পুরা আনস্টেবল করে ফেলছে। সেটা হচ্ছে ডিফেন্স লাইন এবং উইং, এই দুইটা জায়গায় একদম আনস্টেবল হয়ে গেছে। যদিও আপনারা সবচেয়ে বেশি যেটা নিয়ে দুশ্চিন্তায় ভুগতেছেন, মেসির ইনজুরি আর এমি মার্টিনেজের ইনজুরি, এটা নিয়েই তো বেশি কথা হচ্ছে। এমি আঙ্গুলে ব্যথা পাচ্ছে, আঙ্গুলে ইনজুর্ড হয়েছে সে, হয়তো প্রথম ম্যাচটা তাকে খেলানো হবে না। ওটা বড় কোনো ইস্যু না, প্রথম ম্যাচটা না খেলা। প্রস্তুতি দুটো ম্যাচ হয়তো ওই যে লোকাল দুইটা গোলকিপার ডাকা হয়েছে, ওদের কাউকে খেলানো হবে, ইটস ওকে। এবং সেটার আমার এইখানে কমেন্টে একজন ভালো ব্যাখ্যা দিচ্ছেন যে এমি যেহেতু একটু ইনজুরি আছে, ফলে রুলি আর মুসোকে এখন এক্সপোজ করতে রাজি না স্কালোনি, এই জন্য প্রস্তুতি ম্যাচে তাদের খেলাতে চায় না। আর রুলি আর মুসো যদি এই সময় কেউ এরকম ছোট ইনজুরি নিয়ে মাঠ থেকে ওঠে, তাহলে তো বেচারার অবস্থাটা দাঁড়াবে যে গোলকিপার 3জনই ছোট ছোট হাতে সবসময় বরফ বলতেছে। এটা তো ভালো চিত্র না। তার তো মাথাটা শান্ত থাকা লাগবে যে না, এমি যদি বসেও যায়, তাও আমার রুলি মুসো, দুর্দান্ত ফর্মে থাকা রুলি মুসো ঠিক আছে, ওয়েল ফিট, ওকে। এটা খুব বড় কনসার্ন না, এটা ম্যানেজ করে ফেলছে স্কালোনি, যে রুলি মুসো তো দুর্দান্ত ফর্মে আছে দুজনে। ফলে এমি যদি বা কোনো কারণে কনসার্নটা বড়ও হয়, তাও সমস্যা না, আর ওর কনসার্ন অ্যাকচুয়ালি বড় না। ইভেন ও ফার্স্ট ম্যাচও খেলতে পারে। মেসিও তাই। মেসির ক্ষেত্রেও এখনো পর্যন্ত প্রাইমারি রিপোর্ট, কালকে স্কালোনিও বলছেন যেটা, যে খুব বড় কিছু না। ওই বড় জোর কি হতে পারে যে ফার্স্ট ম্যাচে খেলানো হবে না, মিস করবে এটা না,
ফার্স্ট ম্যাচে বসায় রাখা হবে, মেসির খেলায় অযথা কেন ঝুঁকি নিব, ও যেহেতু ইঞ্জুরি কনসার্ন ছিল আরও একটু রেস্ট নিক, এটাও হতে পারে বড় জোর। তা না হলে ফার্স্ট ম্যাচ থেকে সে অ্যাভেলেবেল। কিন্তু সমস্যাটা আসলে অন্য জায়গায়। সমস্যাটা হচ্ছে ডিফেন্স লাইন একবারে ছেঁড়া বেড়া হয়ে গেছে। ডিফেন্স লাইন এমনিতেই আর্জেন্টিনার খুব ভালো ফাংশন করতেছিল না 22-এর পর থেকে। মানে একটা কোর ডিফেন্স লাইন যে খুব ভালো ফাংশন করতেছে, সবাই ফিট আছে, সবাই বয়স আছে, ফর্মে আছে, এই জিনিসটা হচ্ছে না। তারপরে এখন সংকটটা দেখেন, সিভি হচ্ছে রোমেরো আর ওটামেন্ডি, এই তো স্কালোনির পছন্দের দুই সিবি, দুজনে নিয়ে ঝামেলা। ওটামেন্ডিরে 90 মিনিট খেলানোর আর অবস্থা নাই, সেটা স্কালোনির যতই পছন্দের হোক। স্কালোনির টিমের লিডার হচ্ছে দুজন, মেসি আর ওটামেন্ডি। এখন ওটামেন্ডিকে যতই সে লিডার মনে করুক, ও ওটামেন্ডিকে এই বয়সে এই ফর্মে সে 90 মিনিট মাঠে রাখতে পারবে না। তার মানে তাকে তুলে নিতে হবে বা পরে নেওয়াইতে হবে। সেক্ষেত্রে একজন সিবি নিয়ে দুশ্চিন্তা এমনিতেই ছিল। আর রোমেরও তো অ্যাকচুয়াল লিডার, ডিফেন্সের এখন অ্যাকচুয়াল লিডার হচ্ছে মেসির বাসায় যে এই সময়ের বিশ্বের সেরা ডিফেন্ডার, সেরা সিবি, সে রোমেরো। রোমেরো লিগামেন্টের ইঞ্জুরি নিয়ে আসছে, লিগামেন্টের ইঞ্জুরি ক্যারি করতেছে। একটা সিবি যার উপরে সবকিছু নির্ভর করতেছে, তার একারও হতে পারে বা দুজনের মিলে হতে পারে, যে তাদেরকে আসলে এটা সামলাইতে হবে, মূল রক্ষণটা সামলাইতে হবে। তার যদি লিগামেন্টের ইঞ্জুরি থাকে, এর চেয়ে বড় দুশ্চিন্তার ব্যাপার আর নাই, একদমই নাই। আপনি একটু দুপাশের দিকে তাকান, রোমেরোর সঙ্গে পার্টনারশিপ করতে পারে লিসান্দ্রো মার্টিনেস, সেও ইঞ্জুরি ক্যারি করতেছে, খুব ছোট ইঞ্জুরি কিন্তু একটু কনসার্ন আছে। ওকে, আমি ধরে নিলাম তর্কের খাতিরে যে লিসান্দ্রো দুশ্চিন্তা মুক্ত, কিন্তু দুপাশে তাকান, দুই ফুল ব্যাকের দিকে তাকান, দুই ফুল ব্যাকে আপনি কারে কারে খেলাবেন? আকুনা, মলিনা, ট্যাগলাফিকো, এই তো ঘুরে ফিরে আপনার ফুল ব্যাক অপশন। এই তিনজনই ইঞ্জুরিতে, ট্যাগলাফিকোর সঙ্গে ফর্মের বাইরে। আকুনা, মলিনা ফর্মে আসছে, দুজনই ইঞ্জুরি ক্যারি করে ঢুকলো এই ক্যাম্পে আসতেছে, সঙ্গে ট্যাগলাফিকোরও ইঞ্জুরি এবং ট্যাগলাফিকোর আবার ফর্ম নেই। এখন আপনি কি করবেন? মানে ডিফেন্সে আপনার যতগুলো মেইন অপশন, কোর অপশন, বেঞ্চ সহ বলতেছে কিন্তু, সবগুলাই ইঞ্জুরি এবং ফর্মহীন। এই অবস্থায় সে কি করবে? তাকে তার মানে একটা ডিফারেন্ট বেঞ্চ সেট আপ নিয়ে যাইতে হবে। এর সঙ্গে আরেকটা দুশ্চিন্তা তৈরি করছে নিকো গঞ্জালেস আর নিকো পাজের ইঞ্জুরি। নিকো গঞ্জালেস, নিকো পাজ একজন উইং একজন মিডফিল্ডার হইলেও তারা মূলত উইং বরাবর দুই ওয়াইডে রোল প্লে করবে ব্যাকআপ হিসাবে। এখন তারাও ইঞ্জুরি নিয়ে ঢুকলো, মানে আপনার ডিফেন্স লাইন সেখানে ফুল ব্যাক মূলত ইঞ্জুরিতে, ফুল ব্যাকের ওপরে উইং ইঞ্জুরিতে। এখন কি হচ্ছে? আপনার শুধু সুস্থ আছে হচ্ছে কোর মিডফিল্ড। কোর মিডফিল্ড সেটা আপনি যেভাবে সাজান, সেটা যদি আপনি ওই যে পারেদেস সঙ্গে ম্যাকালিস্টার আর এনজোরে দেন, বা ডিপলের সঙ্গে ম্যাকালিস্টার এনজোরে দেন, বা ওদের কাউরে চেঞ্জ করে লেসোলসরে দেন, এরা সবাই ফুল ফিট। শুধু লেসোলসর সামান্য একটু কনসার্ন আছে, এটা পুরনো কনসার্ন, আপাতত সে ফিট। যদি মিডফিল্ডে এই কম্বিনেশন ভাবেন, থিয়াগো আলমাদারে আপনি উইংয়ে ভাবলেন, কিন্তু এর রেজাল্টটা কি হচ্ছে? আর্জেন্টিনার মিডফিল্ডার কিভাবে প্লে করে? আর্জেন্টিনার মিডফিল্ড কখনো ওই ওয়াইড স্প্রেড হয়ে প্লে করে না, কারণ দুই টাচ লাইন কাভার করে হচ্ছে ফুল ব্যাক আর উইং, এই দিয়ে কাভার করে। এখন আপনার উইং যদি ইঞ্জুরিতে পারফর্ম করতে না পারে, ফুল ব্যাক যদি ইঞ্জুরিতে পারফর্ম করতে না পারে, আপনার মিডফিল্ডকে ওয়াইড স্প্রেড হয়ে যেতে হবে, তখন আপনার ডিফেন্স এক্সপোজ হয়ে যাবে, ডিফেন্সে আবার ইঞ্জুরি, ডিফেন্সের উপরে আপনি ভরসা করতে পারতেছেন না। সামনে প্লে মেক করে যে বল হোল্ড করে রাখবে, পুরো খেলাটা নিয়ন্ত্রণ করবে, সে মেসির উপরেও আপনি কতটা ট্রাস্ট করতে পারবেন? শুধুমাত্র ফরওয়ার্ড এবং কোর মিডফিল্ড এইটা ঠিক আছে, এছাড়া সব জায়গায় দুশ্চিন্তা তৈরি হয়ে গেছে। এই জায়গাগুলোতে দুশ্চিন্তা তৈরি হওয়ার ফলে এমন না যে এতে আর্জেন্টিনা ধসে পড়তেছে, কারণ স্কালোনির এখন ওই যে বললাম প্ল্যান বিতে যেতে হবে বা প্ল্যান সিতে যেতে হবে, প্ল্যান এ আর কাজ করবে না, প্ল্যান এ অলরেডি শেষ, এখন প্ল্যান বি বা সি কি? স্কালোনি হচ্ছেন কখনো লাইক টু লাইক বেঞ্চ নিয়ে যাওয়ার পক্ষে না। কোনো টুর্নামেন্টে স্কালোনিকে আপনি দেখবেন না যে মিস্টার এক্স খেলতেছে মাঠে, মিস্টার ওয়াই যে বেঞ্চে তার বদলে বসে আছে ও ঠিক মিস্টার এক্সের মতো। যে কারণে স্কালোনি কিন্তু দিবালারে শেষ পর্যন্ত খুব বেশি ইয়ে দেন নাই, খুব বেশি তার গেম টাইম দেন নাই, আর শেষ পর্যন্ত তো 55 জনের স্কোয়াডে ডাকেনি নাই। এটার কারণ হচ্ছে তিনি আরেকজন মেসি চান না। তিনি মেসির বদলে যদি কাউকে নামাতেই হয়, মেসির চেয়ে একটু অন্যরকম কিছু করবে। তার প্রতিটা বদলি মানে হচ্ছে গেমে কিছু নতুনত্ব, গেমটা একটু চেঞ্জ করা, ফরমেশন একটু চেঞ্জ হয়ে যাবে। মানে আমি একটা উইং যখন চেঞ্জ করব, ওই লেফট উইংয়ে চেঞ্জ করবো, কিন্তু লেফট উইংয়ের বদলে নতুন লেফট উইং যে নামবে সে হয়তো আগেরটা টাচ লাইন
ওয়াইডে খেলতো, এটা একটু ভেতরে খেলবে। মানে এই যে চেঞ্জটা, এই চেঞ্জটা সে পছন্দ করে। লাইক টু লাইক চেঞ্জ সে পছন্দ করে না, বেঞ্চ সে পছন্দ করে না। এখন তাকে বাধ্য হয়ে বেশ কয়েকটা লাইক টু লাইক রাখতে হবে। মানে রোমেরোর যদি তুলতে হয়, আপনি রোমেরোর বদলে তো ওভারল্যাপ করা খেলোয়াড় নিবেন না। রোমেরোর তো সলিড সিবি হিসাবে ওখানে আরেকটা বদলি লাগবে। যে জন্য এই যে কেভিনের কথা আসতেছে, কেভিন ম্যাকালিস্টার। কেভিন ম্যাকালিস্টার মাত্র বোধহয় ২টা ম্যাচ খেলছে, এই অ্যালেক্সিসের বড় ভাই। এখন ও হয়তো মূল দলে কল আপ পেয়ে যাবে, কারণ ওর হয়তো রোমেরোর রোলটা প্লে করতে হবে। আর লোকে মনে করতেছে না কেভিনও জায়গাটা পাবে না, জায়গাটা পাবে এই যে একেবারে ঘরোয়া থেকে গিয়াই নামে একটা ছেলেকে ডাকা হয়েছে এই ম্যাচ খেলতে। ও ৫৫ জনের দলের বাইরে থেকে রোমেরোর ব্যাকআপ হিসাবে ঢুকে যাবে, ওকে নিতে হচ্ছে, কিছু করার নেই। এরকম বেশ কিছু নাম আপনার একটু আননোন নাম নিতে হবে স্কালোনিকে, সেটা হচ্ছে লাইক টু লাইক ব্যাকআপের জন্য, যেটা নর্মাল সিচুয়েশন হলে স্কালোনিকে নিতে হতো না। কারণ সে লাইক টু লাইক ব্যাকআপ তো পছন্দ করে না, নেয় না, সে ভার্সেটাইল ব্যাকআপ পছন্দ করে। সেক্ষেত্রে টিমটা একটু অংশ তো যেটা আগে আমরা মনে করতেছিলাম যে নবিশ যে অংশটা, এই অংশটা ওয়ার্ল্ড কাপে যাবে না, এই অংশটা শুধু এক্সপিরিয়েন্সের জন্য ডাকা হয়েছে বা নামের জন্য ডাকা হয়েছে যে তোমরা ভবিষ্যতে বড় হবা। এদের একটা অংশ বিশ্বকাপ খেলে ফেলতে পারে, সেটা নাম্বার হয়তো খুব বেশি হবে না, ভার্সেটাইলিটি থাকবে, কিন্তু ৩ ৪ জন ৫ জন খেলোয়াড় একটু আননোন খেলোয়াড় ডাকতে হতে পারে এবং ডাকতে হবেও, যাদেরকে দেখে আমরা চমকায় যাবো যে আর্জেন্টিনা দলে এরা কি করতেছে। এদেরকে ডাকাই হবে মূলত লাইক টু লাইক ব্যাকআপ হিসাবে, যে যদি কোনো কারণে ম্যাচের আগেই নিশ্চিত হয় যে রোমেরো এই ম্যাচ খেলতে পারতেছে না, তাহলে গিয়াইকে স্টার্ট করতে হবে। এরকম সব ঘটনা আসলে স্কালোনিকে মেনে নিতে হচ্ছে। এটা কিন্তু তাকে আবার ওই পুরনো কথাটা মনে করায় দিবে যে তাইলে ভাই আমি এই ৪ বছর আমার এই ফিলোসফিতে স্টিক না থেকে কিছু লাইক টু লাইক রিপ্লেসমেন্টও ভালো করে বাজায় দেখতাম, তাহলে আর এখন এসে এই জায়গায় এই ক্রাইসিসটায় পড়তে হতো না। যাই হোক, স্কালোনি খুব পরিষ্কার করছেন যে তিনি তাড়াহুড়া করতেছেন না। এমি এবং মেসির ব্যাপারে কথা বলছেন যে তারা দুশ্চিন্তা মুক্ত, অত দুশ্চিন্তা করার কিছু নেই, কিন্তু বাকি যারা তাদেরকে নিয়ে উনি একদম ২ তারিখ পর্যন্ত ওয়েট করবেন। ১ তারিখ রাতে বা ২ তারিখেও দল দিতে পারেন, অন্তত উনি তাই বলছেন। এর আগে যদি দিয়ে দেন তাহলে তো সেটা বুঝতে হবে যে এটা আবার মুখে একরকম বলছেন, আর একটু সারপ্রাইজ দিতে চাইলেন সেটা আলাদা কথা। কিন্তু উনি একটা কথা বলছেন যে মাথায় রাখতে হবে যে আমি যে বাড়তি খেলোয়াড়দের নিয়ে যাচ্ছি, উনি সম্ভবত ৩৫ জনের মতো খেলোয়াড় নিয়ে যাচ্ছেন ইয়েতে বেস ক্যাম্পে। তো ওই বাড়তি যে খেলোয়াড়দের নিয়ে যাচ্ছি ওদের খালি খালি নিয়ে যাচ্ছি না। ফার্স্ট ম্যাচের আগ পর্যন্ত ওদেরকে আমি রেখে দিব, ফার্স্ট ম্যাচের আগ পর্যন্ত ওরা টিমের সঙ্গে থাকবে। ফিফা আইন অনুযায়ী আমি ফার্স্ট ম্যাচের আগ পর্যন্ত স্কোয়াডে চেঞ্জ করতে পারবো। তো সেই সুযোগটাও আমি নিতে চাই, আমি সেই সুযোগটাও মিস করতে চাই না। আমি ইনজুর্ড খেলোয়াড়দের উপরে ফার্স্ট ম্যাচের আগ পর্যন্ত চোখ রাখবো। তাহলে বুঝতেছেন, ফার্স্ট ম্যাচের আগ পর্যন্ত আপনার দলের যদি ৫ ৬ জন ইনজুর্ড খেলোয়াড়ের উপরে কোচের চোখ রাখা লাগে যে পারবে কি পারবে না, তাহলে কিন্তু একটু প্রস্তুতির লেভেলে ঝামেলা হয়ে যায়। কিন্তু আর্জেন্টিনা না, আমি একটা জিনিস আপনাদের আশার কথা শোনাতে পারি যে যে কয়বার ভালো করছে সে কয়বার এরকম পরিস্থিতি তৈরি হয়েছে। আর্জেন্টিনা খুব কমফোর্টেবল দল নিয়ে গেছে, কোথাও কোনো দুশ্চিন্তার নাই, এরকম অবস্থায় আর্জেন্টিনা ভালো করে নাই। ওই ২০০২-এ গেছিল যে কোথাও কোনো দুশ্চিন্তা নেই, আর্জেন্টিনা দুশ্চিন্তা খুঁজে পাচ্ছিল না যে ভাই দুশ্চিন্তা আছে আপনার কাছে, আমার একটু দেন। আর্জেন্টিনা সে সময় সব আরামই আরাম। কিন্তু আপনি দেখবেন 78, 86, ওই ২০২২ প্রত্যেকবার প্রত্যেকবার আর্জেন্টিনা ভেজাইলা পরিস্থিতিতে বিশ্বকাপে ঢুকছে, খুব ভেজাইলা পরিস্থিতিতে। ২০২২-এর কথা অনেকে মনে করতে পারবেন না যে না ২০২২-এ সব স্মুথ ছিল, না রে ভাই, এই লেস অলসো কোরেয়া স্কালোনির যে মূল কোর টিম, সেই কোর টিমের ৩-৪টা নাই হয়ে গেছিল, আলমাদাদের হঠাৎ করে ডাকতে হয়েছিল এবং মানে রাতের অন্ধকারে এদেরকে বিদায় দিতে হয়েছিল। স্কালোনি সারা রাত লবিতে বসে কাঁদছে যে কি করলাম, আমার কোর টিমের এতগুলো প্লেয়ারদের ছেড়ে দিতে হলো ইনজুরির কারণে। ওরকম সব পরিস্থিতি আর্জেন্টিনাকে উপকৃত করে। এই জায়গায় আর্জেন্টিনার সঙ্গে পাকিস্তানের একটা ব্যাপক মিল আছে, যে পাকিস্তান যখনই বিপাকে পড়ে যায়, তাদের টিম আউলায় যায়, তখনই পাকিস্তান কিছু একটা জিতে ফেলে। তো আর্জেন্টিনা আবারও বিপাকে পড়ছে, এটা একটা আশার খবর শেষ পর্যন্ত। সবাই ভালো থাকবেন, আর্জেন্টিনার জন্য অনেক শুভকামনা।